নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। শব্দেরা বন্ধু হয়ে ছন্দবদ্ধ হয়, মনের ভাব প্রকাশ করে। কবিরা তাদের মনের ভাব, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিরহ, দ্রোহ কিংবা প্রতিবাদের কথা প্রকাশ করেন কবিতায়। আর আমরা আমাদের মনের বিভিন্ন সময়ে, আমাদের বিভিন্ন মনের অবস্থায় আমরা কবিতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকি, কবিতাকে বন্ধু করে নিই। এত কথা বলার একটাই কারণ, আজকে আমরা থাকবো কবিতা নিয়ে। আজকে বুধবার, তাই অনেক কবিতা শুনবো। আর যারা শোনাবেন, চলুন একটু পরিচিত হই। একেবারে ডান দিকে আছে শিবানী সাহা। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। আছে অঙ্কিতা সিংহ রায়। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। আছে দেবজিৎ দেবরায়, দেবনাথ। সুপ্রভাত। আমরা চলে যাই কবিতায়। কার কাছে যাই প্রথমে? কে শোনাবে? শোনাবে। আমি শোনাবো? ইচ্ছে। আচ্ছা, আমাকে শোনানোর কথা যেহেতু বলেছ সোমনাদি, তো প্রথমে যার কবিতা শোনাবো, আমরা যারা কবিতাকে ভালোবাসি, আমরা যারা কবিতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকি, আমরা প্রত্যেকেই তার কাছে ঋণী। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটি কবিতা দিয়ে শুরু করছি আজকের এই আমার নিবেদন। আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি
ভালোবাসি। অসাধারণ একটা কবিতা, তাই না? তুমি পড়লেও দারুণ করে। আসলে তিনি নিজেই অসাধারণ একজন ব্যক্তিত্ব। আর তুমি যখন বলছিলে যে আসলে তাকে ধরে আমাদের তাকে নিয়ে তো আমাদের কি বলবো, উচ্ছ্বাস কিংবা আমাদের আবেগের শেষ নেই। নিশ্চয়ই। এবং আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং তার সঙ্গে আমাদের কিন্তু রীতিমতো একটা দেয়া নেয়ার খেলা থাকে। তবে আমরা দিতে পারি না জানি, কিন্তু নিয়েই অনেক কিছু। ঠিক ঠিক ঠিক, একেবারে নিংড়ে নেই সমস্ত। যেটা বলছিলাম যে আমাদের সুখে দুঃখে সমস্ত আবেগগুলিতে তিনি জড়িয়ে থাকেন। আর কিছু বর্তমানের কিছু ঘটনা আমাদের ভীষণ ব্যথিত করেছে, কারণ তার ওপর আঘাত আমাদের সত্যি সত্যি ভীষণ কাঁদায়, কিংবা আমাদের কিছুতেই ভালো লাগে না আর কি বিষয়গুলি। তাই তুমি যখন পড়ছিলে কবিতাটা, আমি ভাবছিলাম আর কি বিষয়গুলোকে, যাকে নিয়ে আমরা তাকে দেবতার আসনে বসিয়েছি, তাই না? তাই তার প্রতি কোনো রকম অবিচার, অন্যায়, এটা আমাদের একেবারে সহ্য হয় না। তাই তার ভাষায় আমরা তাকে প্রতিবাদ জানাই আর কি সমস্ত কিছুতে। শিবানীর কাছে যাব। হ্যাঁ, সত্যি তুমি যেরকম শুরু করেছিলে যে কবিরা কবিতার মধ্য দিয়ে ওনাদের সমস্ত অভিব্যক্তি প্রকাশ করেন, আর আমরা ওই কবিতাগুলো পড়ে আমাদের মনে হয় আমরা যতটুকু পারি ওই কবিতার মধ্য দিয়ে আমাদের চারিপাশে এই যে গত কিছুদিন ধরে এই প্রাকৃতিক দুর্যোগ বলো বা চারপাশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাজ্য যা ঘটছে, এই যুদ্ধকালীন এই যে অস্থিরতা, আমরা একে অপরের পাশে দাঁড়াবো, সবাই মিলে একসাথে কাজ করব এবং এই প্রতিকূলতার থেকে কিভাবে বেরোনো যায় সেই পথ খুঁজে বের করছে। আমরা বিগত কিছুদিন ধরে দেখছি এই ভ্যানগার্ড থেকেই বলো বা আমাদের সংস্কৃতি বলয় থেকে যেভাবে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, এই যে প্রাকৃতিক দুর্যোগে এত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তো সেই প্রসঙ্গেই কবিরা যেভাবে ওনাদের মনের ভাব কবিতার মাধ্যমে প্রকাশ করেন, তো আমিও কবির কবিতা পড়ে আমার মনের ভাবটুকু প্রকাশ করছি। আমার প্রথম নিবেদন, কবি শক্তি চট্টোপাধ্যায় কবিতা লিখেছেন একটি, দাঁড়াও। সেই কবিতাটি দিয়েই আমার অনুষ্ঠান শুরু করছি। শক্তি চট্টোপাধ্যায়ের দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ছোট্ট কবিতা, খুব সুন্দরভাবে কবি লিখে গেছেন। মানে তুমি পড়ছিলে, আমি ভাবছিলাম দেখো আমাদের একটা ধারণা যে আজকাল আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, বা আমরা অন্যের কথা ভাবার সময় পাই না, কিন্তু এই দুর্যোগে ত্রিপুরায় যে বন্যা হলো, তখন আমরা দেখলাম যে মানুষ সত্যি পাশে দাঁড়ায়, কিন্তু এবং উজাড় করে দিয়েছে। মানে কিছুদিন ধরে দেখছি যে মানুষ প্রাণ ভরে, ভর্তি আমাদের মানে এরকম হচ্ছে যে মানে এটা আমার প্রসঙ্গক্রমে বলতেই হচ্ছে যে যেহেতু তুমি সংস্কৃতি হাটের মানে আমাদের বাংলা বলয়ের কথা বললে, এক ট্রাক আনা হয়েছিল, সেটাকে ক্যান্সেল করে বড় ট্রাক আনতে হলো। মানে মানুষ কিন্তু পাশে দাঁড়াচ্ছে, তাই না? এবং শুধু সংস্কৃতি বলয় না, বিভিন্ন সংস্থা, বিভিন্নভাবে শিল্পীরা পুরো রাজ্য জুড়ে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক। এবং এই সবকিছু দেখে না আমার ওই গানটার কথা খুব মনে পড়ে যে মানুষ মানুষের জীবনের জন্য। এবং আমি যখন এই আমাদের রাজ্যে এই পরিস্থিতিগুলো দেখছি এবং প্রতিটা মুহূর্তে যখন মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে, তখনও মনে হচ্ছে যে সেই গানটার অর্থ আজও আমাদের মানে মনের মধ্যে রয়ে গেছে। খুব প্রাসঙ্গিক আজকে মানে এই সময় দাঁড়িয়ে।
আর যেটা বলছিলাম যে যুব সমাজকে আমরা অনেক কিছু বলি যে যুব সমাজ ভেসে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু না, এবার আমরা দেখলাম যে যুব সমাজ কিভাবে এগিয়ে এসেছে, তাই না? একটা বিরাট অংশের যুবক যুবতীরা ঝাঁপিয়ে পড়েছে, সবার পাশে দাঁড়িয়েছে গিয়ে, যারা বন্যায় যাদের মানে ঘরবাড়ি ভেসে গেছে, কিচ্ছুটি নেই, কিচ্ছু নেই, এই অসহায় মানুষগুলোর পাশে সবাই এসে দাঁড়িয়েছে। ঠিক ঠিক, যে যার সামর্থ্য মতো দাঁড়িয়েছে। তারা একমাত্র বলতে পারে যে কি রকম পরিস্থিতি, সত্যি ঠিক ঠিক, আমি নিজে গেছি, আমি নিজে অনুভূতি করেছি মানে কি রকম পরিস্থিতি। ঠিক ঠিক ঠিক, একদম। মানে এমনও শুনেছি যে যে কাপড় জামাটা পড়েছিল এছাড়া আর কিচ্ছুটি নেই, মানে গিয়ে ঘরটা কোথায় ছিল সেটাও খুঁজে পায়নি আর কি, ভেসে গেছে। ঠিক ঠিক ঠিক। আসলে এখন মনের মধ্যে বোধহয় এগুলোই চলছে দেখে আমি আজকে অনুষ্ঠানটাও ওইটা মানে আমাদের সবার দেখো পুজো আসছে, আমাদের একটা আলাদা বাতাবরণ থাকে, কিন্তু এবারের পুজোর আগে ঠিক ওই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘটনা যেন পাশের রাষ্ট্র বলো, পাশের রাজ্য বলো, এবং আমাদের রাজ্য, সব দিকে একটা অস্থির পরিবেশ, মানুষের মধ্যে একটা হাহাকার, একটা দুঃখ চাপা, সবকিছু মিলিয়েই পুজো আসছে, কিন্তু কোথায় যেন আমরা ওই আনন্দটা ঠিকভাবে ওইভাবে গায়ে মাখতে পারছি না আর কি। আস্তে আস্তে হয়তো স্বাভাবিক হয়ে যাব আমরা, আবার সেই স্বাভাবিক ছন্দে ফিরবো। অঙ্কিতা, কি শোনাবে এবারে? আমি যে কবিতাটি শোনাবো, আমরা সেপ্টেম্বর মাস যখনই আসে আমরা পুজোর একটা বাতাবরণ আমরা ভাবি, এবং সেই সঙ্গে সেপ্টেম্বর মাস মানেই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। 7ই সেপ্টেম্বর আমরা পালন করেছি, এবং কবিতার কথা বললে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আমরা বারবার উচ্চারণ করি, শুধু কবিতার জন্য আমাদের এই জন্ম, এটাই। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা আমি এই মুহূর্তে শোনাচ্ছি। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না।
দারুণ এই কবিতাটা, আসলে একেবারে কি বলবো, ভীষণ। আর খুব মজার কথা, ডক্টর দেবেশ ঠাকুর হ্যাঁ স্যার কিন্তু এই কবিতার পরে লিখেছেন কে, সুনীলদা, কেউ কেউ কথা রাখে, এমন একটা কবিতা লিখেছেন। আসলে এই কবিতাটা যতবারই পড়ি ভাবি যে এটা তো একটা ছেলের কথা বলা হয়েছে, তার একটা ছোটবেলার বিষয়। আসলে তো এরকম ঘটনা অহরহ হচ্ছে, তাই না? অহরহ হচ্ছে। অনেকে কথা রাখতে পারে না, কিংবা কেউ রাখার ইচ্ছে থাকলেও রাখতে পারে না, বা কেউ ইচ্ছে করে রাখে না। ইচ্ছে করে রাখে নাটার পাল্লাটা যদি বলো, এখন এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই পাল্লাটা একটু বেশি হয়ে গেছে, যে তাই না? ইচ্ছে করে রাখছি না। রাখছি না। এবার হঠাৎ করে হয়ে গেল, সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু এখন হচ্ছে এই ঘটনা। ঠিক ঠিক ঠিক। যাই হোক, আমরা থাকবো কবিতায়, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি অনেক কবিতা নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আজকের সকাল কবিতার সকালে আমাদের সঙ্গে আছে শিবানী সাহা এবং অঙ্কিতা সিংহ রায়। কবিতায় চলে যাই, শিবানীর কাছে যাব। হ্যাঁ, আমি করছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে চলার পথ কবিতাটি করছি। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলা, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ির ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে, এ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালো, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার এই ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলায় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিক পর্যন্ত ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে সমস্ত লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালে উৎসব হচ্ছে?
অসাধারণ কথাগুলো, অসাধারণ, তাই না? খুবই সত্যি মানে আমি কি বলবো, প্রতিটা কথা এবং আমাদের জীবনের কথা বলা হলো। প্রথমটায় যখন শুরু কবিতার মনে হচ্ছিল একটা গ্রাম্য চিত্র ফুটে উঠছে আমাদের, কিন্তু শেষটা এখানেই বোধহয় রবীন্দ্রনাথের বিশেষত্ব আর কি, মানে রবীন্দ্র সাহিত্যের যে খুব সাধারণ কথার মধ্যে কি অসাধারণ কিছু লুকিয়ে থাকে সত্যি। এবং তুমি শেষের অংশটুকু যখন পড়ছিলে ভাবছিলাম সত্যি আমাদের একেবারে জীবনের কথাগুলো বলা হচ্ছে। এবং রবীন্দ্রনাথ আজ থেকে বহু বছর আগে বিভিন্ন কবিতা লিখে গেছে, কিন্তু প্রত্যেকটা কবিতা এখন প্রত্যেকটা সময়ের সঙ্গে দেখো আধুনিক কবিতা যদি বলো, আমরা আধুনিক কবিতা বলে একটা শ্রেণীকে তো ভাগ করে দিই। আমি রবি ঠাকুরের মধ্যে সমস্ত কিছু দেখতে পাই, আধুনিকতাও দেখতে পাই। আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আধুনিক বোধহয় কেউ হতে পারে না। সত্যি একেবারে স্বতন্ত্র আর কি, মানে এখানে কেউ মানে যাওয়ার কোনো সাহসই করতে পারবে না কোনোভাবেই। এইরকম হয় না যে এর মতো একে অনুসরণ করছে, কিন্তু তাকে অনুসরণ করে তাকে ছোঁয়া বোধহয় আমাদের কারোর দ্বারাই সম্ভব না আর কি। অঙ্কিতা, শুনবো কবিতা। হ্যাঁ, আমার খুব প্রিয় একজন কবি সুকান্ত ভট্টাচার্য। তার এই ছোট্ট জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন কিছু কবিতা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তার মধ্যে একটি আমার অন্যতম প্রিয়তমা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজি নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে চলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য।
প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফিরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। এটা মানে কি বলবো, সৈনিকদের নিয়ে লেখা। এবং সত্যি দেখো, যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের কথা আমরা কতটুকু ভাবি। কবিরা কিন্তু ভেবেছেন, তাই না? কবিদের লেখায় দেখবে সমাজের সমস্ত দিক উঠে আসে। শিবানীর কাছে যাব কিশোর। আচ্ছা, এর ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করা হলো না, মানে অঙ্কিতা ঠিক কবে থেকে আবৃত্তি চর্চা করছো? আমি আবৃত্তি চর্চা করছি, আমি তখন অনেকটা ছোট, 5 বছর বয়স হবে। আমার বাবা খুব ভালোবাসে মানে আবৃত্তি, গান, নাচ সবকিছু, এবং আমাকে সব কিছুতে আমার বাবা নিয়ে গেছিল। কিন্তু হয় না, সবকিছু আমরা করি ঠিকই, কিন্তু একটা জিনিসকে খুব আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। এবং সেই সময়ে যখন আমি খুব ছোট, 5 বছর বয়স, আমার গুরু সুমন ভট্টাচার্য, তো আঙ্কেলের কাছে গেলাম, আঙ্কেলের কাছে শেখা শুরু। তারপর থেকে কখন যেন কবিতাকে একটু ভালোবেসে ফেলেছি, এবং সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, এবং বিশ্বাস যে আগামী দিনেও থাকবে। এই চলছে এখন কবিতাকে নিয়ে জীবন। শিবানীর কাছে যাব। হ্যাঁ, এক্ষুনি অঙ্কিতাও যুদ্ধ নিয়ে একটা কবিতা করলো, চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি বলতে পারি, যুদ্ধ লেগেই যাবে এরকম একটা অবস্থা। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ বোধ হয় নিজের মনের সাথে মনের, নিজের সাথে নিজের। তো আমি এখন যে কবিতাটি করছি, জয়ন্তী চট্টোপাধ্যায় লিখেছেন, যুদ্ধক্ষেত্রে জায়গা থাকুম। মহাজনেরা কইছে যুদ্ধ শেষ হইছে, 50 বছর ধইরা পৃথিবী সুখে আছে, মানুষ শান্তিতে আছে, যুদ্ধ নাই। হিটলার নামে দানর ব্রানাকি খতম হইছে, ওই খুনি লোকটার আর জন্ম হইব না কোনো মানুষের দেশে। হ্যাঁ গো ওসমানের মা, বিশ্বযুদ্ধ দেখছো তুমি? বোমার আগুন দেখছো? দেখো নাই আম্মা জান, তখন তোমরা নিতান্তই শিশু। 50 বছর আগে দেশ পুড়ছে, পৃথিবী পুড়ছে, মানুষ পুড়ছে রে। যুদ্ধ কি আজও শেষ হইছে ওসমানের মা? 5 বছর যুদ্ধ কইরা সৈন্যরা মইরা গেছে, পঙ্গু হইছে, পাগল হইছে কত। আর আমরা সারা জীবন যুদ্ধ করতে করতে চুল ফাঁকাইলাম, শরীর বাঁকাইলাম, তবু যুদ্ধ শেষ হইল না। শিশুরা আজকাল যুদ্ধক্ষেত্রে জন্মায় রে, জন্মেই যুদ্ধ, ভাতের লাগিয়া, কাপড়ের লাগিয়া, মাথায় একখান ছাউনির লাগিয়া। বিশ্বযুদ্ধ যাদের মারছে তাদের তো একেবারে মারছে রে। সত্য মিথ্যার যুদ্ধে, আলো আধারির যুদ্ধে তিল তিল কইরা মরে নাই তো কেউ। আমাগো যুদ্ধ শেষ হইবার পারে না, সারা পৃথিবীর খবর আমাগো জানা নাই বটে, তবু জন্মভূমির খবরটা তো রাখি। জাতির লড়াই, খ্যাতির লড়াই বড় চোরাফতে আসে রে, লোক ঠকাবার লড়াই আরো ভয়ঙ্কর। আমাগো সর্বনাশের এখন শব্দ নাই ওসমানের মা। নিঃশব্দে শিশু পাচার, নিঃশব্দে নারী পাচার, চুপি চুপি পণ দেওয়া, বধূ হত্যার খেলা, মাঝে মাঝে রক্তারক্তি, এ জাতের ও জাতের। মাটির সঙ্গে যুদ্ধ করে চাষি, হাইরা পথ বায়। যন্ত্রের সঙ্গে যুদ্ধ করে শ্রমিক, ছাটাই চলে। লাশ গায়ে ভইয়া যায় রে, বেকার ফোলার দল নাম লেখায় ডাকাতির দলে। যাইনা শুইনা বিষ খায়, গদর বেচ্চা খায়, নিষিদ্ধ পৃথিবীর জায়া জননীরা। প্রতিদিন যুদ্ধক্ষেত্র আমাগো জীবন,
যুদ্ধ আজও শেষ হয় নাই ওসমানের মা। কুরের সঙ্গে ঝড়ের যুদ্ধ, হাসির সঙ্গে কান্নার, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসের যুদ্ধ, স্বপ্নের সঙ্গে দুঃস্বপ্নের, আর যুদ্ধ ভালোবাসার সঙ্গে ভালো না বাসার। তবে হকগলের চাইতে বড় যুদ্ধক্ষেত্র আমাগো মন। নিজের সঙ্গে নিজের যুদ্ধ বড় কষ্টের ওসমানের মা। আমাগো যুদ্ধ চলে রাত দিন, দিন রাত। যুদ্ধক্ষেত্রে জন্ম হইছে, যুদ্ধক্ষেত্রে জায়গা আছি, যুদ্ধক্ষেত্রে জায়গা থাকুন, যুদ্ধক্ষেত্রে জায়গা থাকুন রে। শেষ কথাটা মানে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো আমার, আমাদের নিজের সঙ্গে নিজের নিজের যে সঙ্গে যুদ্ধটা। সত্যি আমরা প্রতিনিয়ত যুদ্ধ করেই চলেছি আর কি, বিভিন্ন রকম যুদ্ধ করেই চলেছি। তাই নিজের সঙ্গে নিজের যুদ্ধটা সবচেয়ে বড় যুদ্ধ। এবং এইখানে বোধহয় বেশি হার মানে আমরা পরাস্ত হয়ে যাই কখনো কখনো আর কি, যুদ্ধ করতে করতে। যুদ্ধ করতে করতে অঙ্কিতা, সময়ের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা কিছু শুনুন। শেষের দিকে যখন এসছি তখন একটি কবিতা, এখন বর্তমানে যে পরিস্থিতি, মানে সেটা বন্যা বলো, মেয়েদের কথা যদি আমি বলি, সেই মেয়েরাও তো ততটা সুরক্ষিত নয়, কিন্তু আজকের দিনে যতটা নয়, কিন্তু কবিরা তো বহুদিন আগে লিখে গেছে। তো আমার একটি কবিতা যমুনাবতী এবারে শোনাচ্ছি। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা পোড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিখায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টুর্গিনা জমকে কে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না কে হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফুলেছে। খুব ভালো একটা কবিতা এবং প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এখন বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে, ঠিক মানে এই কবিতাটার মতো প্রাসঙ্গিক বোধহয় হতে পারে না কিছু। আজ ঠিক, থেকে ঠিক। কত বছর আগে কবি লিখে গেছেন। মনে হয় যেন শেষ হয়ে গেছে। মাঝে মনে হতো না আমরা নারীরা সব পারছি, কেন এই কবিতাগুলো পড়বো, আমার কিন্তু কি মনে ঘুরে হয়- ফিরে তো সেই করতেই হচ্ছে। ঠিক ঠিক। আরেকটা কি জিনিস জানো তো, মানে এই যে নির্যাতন বা যাই বলো নারীদের উপরে, যেটা বলছিল যে আমরা এখনো সুরক্ষিত নই, এই সুরক্ষাটা যে কিভাবে কবে আসবে, আমার মনে হয় ওই যে মানুষের নৈতিক অধঃপতন হচ্ছে তো আমাদের সকলেরই মধ্যে, ওই দিকটা যতদিন ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ। ওই দিকটা যতদিন পর্যন্ত
উপর দিকে না উঠবে ততদিন পর্যন্ত বোধহয় নারীরা সুরক্ষিত হবে না। হবে না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেই, সেই সঙ্গে দেবজিৎকেও অসংখ্য ধন্যবাদ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে হয়, এটা একটা বিশেষ ব্যাপার আছে দেবজিতের। এবং যারা দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানে রাখছি। নমস্কার।